জয়গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার সাথে যারা আছেন লং টাইম ধরে আমাকে যারা ভিডিও দেওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে থাকেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা আমার নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে। আপনারা এখানে পেজটা একটু ফলো করবেন, ফলো করে আপনাদের মতামত জানাবেন। যেহেতু নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে আপনার প্রথমত মেসেজ করবেন। বেশি সমস্যা হলে বা প্রয়োজন পড়লে আপনি কল করবেন, কিন্তু একটু মেসেজ দিয়ে রাখেন, কারণ অনেক সময় ফোন ধরতে পারি না। তো মেসেজ দেখলে আমি একটু দেরি হলেও রিপ্লাই করি। তো এই হলো কথা। কালকে একটা ভিডিও আমি দিয়েছি, তো বিদ্যুৎ চলে গিয়েছিল, তো মোটামুটি শেষ করেছি, হয়তো একটু বাকি থাকতে পারে। তো সেই জন্য আমি যদি মনে হয় যে না ওটা ইনকমপ্লিট ভিডিও, আপনাদের যদি মনে হয় সেটা আপনার চক্র সম্বন্ধে দিয়েছি, মানবদেহের ষট চক্র সম্বন্ধে, তাহলে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সেটাকে আরও বিস্তারিতভাবে বলার জন্য। তো আজকে স্বরবিজ্ঞান, পঞ্চপ্রাণ এবং এর যে ক্রিয়াপ্রণালী, মানবদেহে এর যে ক্রিয়াপ্রণালী এবং এর দ্বারা যে আধ্যাত্মিক উন্নতি বা আত্মিক উন্নতি যেটাই বলি না কেন, সেটা কিভাবে করা যায়, আজকে মোট কথা পার্থিব জগৎ এবং পরমার্থিক জগৎ দুটা নিয়েই আমরা কথা বলবো। এবং দুটারই মোটামুটি যে কনসেপ্ট, বিজ্ঞান সম্বন্ধ যে কনসেপ্ট, বিজ্ঞানভাবে বোঝা, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমত সরোদয় শাস্ত্র নিয়েই শুরু করি। সরোদয় শাস্ত্রে কোনো কিছু জানেন না। আমার তো 200+ ভিডিও এখন সরোদয় শাস্ত্রে। আপনি ধরেন আজকে নতুন দেখছেন, আপনি কোনো কিছুই জানেন না। যারা জানেন তারা তো অনেক কিছু জানেন, অনেক কিছু ওখান থেকে অনেক উচ্চ লেভেলের প্রশ্ন আমাকে করেন অনেকে। ধরেন আপনি কোনো কিছু জানেন না, সরোদয় শাস্ত্রে কোনো কিছুই জানেন না, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো কিছু জানার সময় না থাকে, আপনার কোনো কিছু জানার সময় না থাকে, আপনি সব কিছু ফলো করতে পারেন না, এবং সরোদয় শাস্ত্রে আপনি উচ্চ থেকে উচ্চতর লেভেলে আপনি যেতে পারতেছেন না, এরকম যদি আপনার মনে হয় যে আপনি সময় দিতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, তাহলে আপনার জন্য কী করণীয়? আপনার জন্য একটাই করণীয়, প্রথম কথা একটাই করণীয়, সেটা হলো আপনি শুধু সগুণ স্বরে কাজ করবেন, এতটুকু। এটাও যদি না বুঝেন সগুণ স্বরে কীভাবে কাজ করতে হয় সেগুলো দেখে নেবেন, এতটুকুই এনাফ আপনার জন্য। যতটুকু পাবেন পজিটিভ ততটুকুই। তো একজনে কমেন্টস করেছেন দাদা, ধরেন আমি জল তত্ত্বেই কাজ করলাম, যেহেতু পৃথিবী তত্ত্ব এবং জল তত্ত্ব দুইটাই মানুষের ভালো কাজ করে। ধরেন আমি জল তত্ত্বেই কাজ করলাম, আমি তত্ত্ব বুঝি, জল তত্ত্বেই কাজ করলাম, তার পরবর্তীতে আমার লাভ হলো না, লোকসান হলো, সেটা কি করে এটা কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, হইতে পারে। আপনি জল তত্ত্বে একটা কাজ করতে গেছেন, কাজটা হয় নাই, আপনার মনে ছিল কাজটা অনেক লাভবান হবে, আপনার হয় নাই। আমি একটা কথা বলেছি গুরু, তত্ত্বের ভিতরেও তত্ত্ব থাকে, তত্ত্ব দ্বারা তত্ত্বের উৎপত্তি, সেটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়। যখনই আপনি জল তত্ত্বে যাওয়ার পরেও কাজটা হয় নাই, কিংবা পৃথিবী তত্ত্বে যাওয়ার পরেও আপনার কাজটা হয় নাই, পৃথিবী সম্বন্ধে ছিল, জল সম্বন্ধে ছিল, তখনও যখন হয় নাই, তখন মনে করবেন এই তত্ত্বের ভিতরে কোনো তত্ত্ব চলছে, সেটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। আর ওইটা বোঝার জন্য আপনার সম্মুখী মুদ্রা সিদ্ধি হওয়া প্রয়োজন। তত্ত্বের ভিতরে তত্ত্ব বোঝার জন্য সম্মুখী মুদ্রা করলেই শুধু হবে না, সম্মুখী মুদ্রায় সিদ্ধি অর্জন করতে হবে, সম্মুখী মুদ্রায় সিদ্ধি অর্জন করতে হবে। যখনই আপনার হলো না ওই কাজটা, তত্ত্ব নিয়েও আপনি সঠিকভাবে কাজ করার জন্য যখনই হলো না, তখন মনে করবেন এটা আপনার জন্য মঙ্গলদায়ক, কারণ ওটা করলে হয়তো আপনার আরও ক্ষতি হইতো, হয়তো আপনার আরও হানি হতো। তো এটা গেলো বিষয়। আরেকটা বিষয় হলো যে অনেক সময় আমরা মুরব্বীরা পূর্বে বলে না, পূর্বে বলতো, যেমন আমরা হাসি দিয়ে যদি আমরা কোনো দিকে বের হতাম, ওই সময় যদি আমাদের হাসি আসতো, কিংবা কোনো ব্যক্তি আমাদের সামনে হাসি দিল, এরকম হলে মুরব্বীরা বলতো যে এখন বেরিয়েছ না, একটু দেরি করে বেরো। এর কারণ কি? তো এরকম তো বলতো পরম্পরাভাবেই, এখনও আমরা জানি, এখনও শুনি। কারণ কি? কারণ হয়েছে, যখনই হাসি দিয়ে যদি আমি পাটা ফেলতে যাই, সেটা নির্গুণ স্বর রেচক হয়ে গেল।
নির্গুণ স্বরে তো আমি বের হলে আমার কাজটা হবেই না, আমার বাধা বিপত্তি আসবে, সমস্যা হতেই পারে। যখন বলতে একটু দেরি করে যায় তখন আমি নিঃশ্বাসটা নিতাম, সজীবটা নিতাম, মানে সজীব নিঃশ্বাস নেওয়ার পরবর্তীতে আমি বের হয়ে যেতাম। এবং হাসি দিলে আরেকটা জিনিস হয়, হাসি দিলে অনেক সময় শোষণ মানাবি চলে, হাসি দিলে অনেক সময় শোষণ মানাবি চলে, দুই নাকি এক সমানে চলে, বেশিরভাগ সময় এরকম ঘটে যায়। তো ওই দুই নাক যখন এক সমানে চলে তখনও যদি আমি বাড়ি থেকে বের হয়ে যাই সেটাও আমার জন্য অমঙ্গল। তো এর জন্য বলতো যে হাসি দিলে একটু দেরি করে যায়, জেনেই বলুক আর না জেনে বলুক, কিন্তু এটার মূল কারণ হলো এটা, যারা আমাদের পূর্বজ গুরু ছিলেন, যারা আগে যারা গুরু ছিলেন এবং যারা মনি ঋষি ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো জানতেন, তারা এই বিষয় সম্বন্ধে খুব ভালো করেই জানতেন। এর জন্য বলতো যে হাসি দিলে বের হয়ে না, এতে গেলে একটা বিষয়। তার পরবর্তীতে আর একটা কোশ্চেন করেছেন যে দাদা আমি বের হব, আমার ইমার্জেন্সি, আমার একটা কাজ করতে হবে, আমি বের হব। এখন সেই ক্ষেত্রে আপনি বলেছেন যে পৃথিবী তত্ত্ব এবং জল তত্ত্বের যে কোনো কাজ করলে সেটা ভালো। তো সেটাকে আরও ভালো করে বোঝানোর জন্য কি করা যায়? দেখুন, যদি ধরুন কোনো আপনি ল্যান্ড খরিদ করতেছেন, ল্যান্ডটা আপনার রেসিডেন্সিয়াল কিংবা কমার্শিয়াল কিনতেছেন। এরকম আছে যে অনেকে ল্যান্ডের বিজনেস করেন, যেটা কিনে বিক্রি করেন, আবার কেউ আছেন যে বাড়িঘর করবেন, এরকমও হতে পারে। সেটা এই ল্যান্ডটাই দেখেন, তত্ত্বের বললাম না শব্দশাস্ত্র গোপন থেকে গোপন বিষয় আছে। এই ল্যান্ডটাই কিনতে গেলে আপনি কীভাবে কিনবেন? যদি আপনি ডান্নাসিকায় জলতত্ত্বে কিংবা পৃথিবী তত্ত্বে কিনেন, ডান্নাসিকায় যদি জলতত্ত্বে কিনেন, পৃথিবী তত্ত্বে কিনেন এই ল্যান্ডটাই, তাহলে সেটা আপনার কমার্শিয়ালের ক্ষেত্রে আপনার লাভদায়ক হবেন। কেনা বেচা যারা বিক্রি করেন আপনি লাভদায়ক বেশি হবে, রেজাল্ট আপনার তাড়াতাড়ি দেবে। বুঝতে পারছেন? আপনি পৃথিবী তত্ত্বে ডান্নাসিকায় ল্যান্ড কিনলেন, জলতত্ত্বে কমার্শিয়াল ক্ষেত্রে, জলতত্ত্বের ডান্নাসিকায় আপনি ল্যান্ড কিনলেন, জলতত্ত্বে ল্যান্ডটা কিনবেন জলতত্ত্বে, যেহেতু আপনি কমার্শিয়াল ব্যবসা করবেন, মানে তাড়াতাড়ি রেজাল্ট লাগবে আপনার, তাড়াতাড়ি রেজাল্ট। তো সেই ক্ষেত্রে আপনার ওই এই ল্যান্ড আপনার প্রফিটেবল হবে। আবার স্থায়িত্ব, মানে আপনি রেসিডেন্সিয়ালভাবে বসবাস করবেন, আপনার বিক্রির কোনো চিন্তা ভাবনা, সেক্ষেত্রে আপনি বাম নাসিকায় পৃথিবী তত্ত্বে কিনবেন, ল্যান্ড সম্বন্ধে জিনিস পৃথিবী তত্ত্বে কিনবেন, বাম নাসিকায় কিনবেন পৃথিবী তত্ত্বে, সেটা আপনার দীর্ঘস্থায়ী হবে। তো এখন ধরেন আপনার এই দুইটা সিস্টেম, আপনি যাচ্ছেন এই সম্বন্ধে কাজ করার জন্য, আপনি যাচ্ছেন, তো এই দুইটা সিস্টেম আপনি চালু করবেন কীভাবে? দুইটা তত্ত্বকে আপনি চালু করবেন কীভাবে? আপনার তো দ্রুত চালু করা লাগবে, বলে দিচ্ছি। তো জল তত্ত্বকে অ্যাক্টিভ করার জন্য আপনার 1-2-3 মিনিট সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে জলতত্ত্বের যে বীজ আছে ওয়াম, ঠিক আছে, এই ওয়াম মানে VAM, ভাওয়েলের ভি, আপেলের এ আর ম্যানের এম। তো এই VAM ওয়াম, ওমনে তো বাম হয় কিন্তু এটা উচ্চারণ হলো ওয়াম, সংস্কৃত ওয়াম। তো এই ওয়াম উচ্চারণটা আপনার করতে হবে। মোট কথা জলতত্ত্বের যে বীজ আছে, প্রয়োজন ইউটিউব থেকে সার্চ দিয়ে নেবেন, আমি তো বলেছি। জলতত্ত্বের বীজটা আপনার যুক্ত হবে এবং এটাকে দ্রুত অ্যাক্টিভ করার জন্য আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় গেলে দেখেন, যারা ব্যবসা করে, যারা এই তত্ত্ব জানে, সৌরদের বিজ্ঞান জানে, কিংবা বাস্তুশাস্ত্র যারা জানে, যারা বাস্তুশাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করেন, বাস্তুশাস্ত্র যারা জানেন, তারা দেখবেন অনেক সময় টেবিলের উপরে দেখবেন যে স্বচ্ছ জগ এরকম জিনিসে জল রেখে দেয়। ইভেন তার টেবিলের উপরে ছোট্ট একটা গাছ থাকে, গাছের মানে অরিজিনাল গাছই থাকে, সেটা একটা ছোট পাত্রের উপরে থাকে, মাটি থাকে। এটা যারা অনেক চৌকুশ তারা এই কাজগুলো করে, ঠিক আছে, যারা জ্ঞানী। ওই দুইটা কেন রাখে জানেন? তার কাছে এই তত্ত্ব সম্বন্ধে যারা মানে সৌরদয় শাস্ত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, যারা জানেন, তার কাছে সবগুলো মেটালই থাকে, ফায়ারও থাকবে, জলও থাকবে এবং
মাটিও থাকবে, পৃথিবী তত্ত্বও থাকবে। তার আপনার সাথে ব্যবসা করার চিন্তা চেতনা নাই। ধরেন আপনার সাথে ব্যবসা করার চিন্তা চেতনা নাই, তো ফায়ার এলিমেন্টের যে কোনো জিনিস একটা, নয়তোবা ফায়ার এলিমেন্টের কালার সে রাখবে, যদি কোনো কিছু নাও পারে তার কালার রাখবে, নয়তোবা সে চিত্র রাখবে যদি জ্ঞানী হয়। করার দরকার না, তাহলে সেই ফায়ার এলিমেন্টের চিত্র, কালার কিংবা ফায়ারই সামনে তার থাকবে। আপনার চিন্তা হয়েছে যে ওই লোকটা আসার সাথে সাথে ওনার সাথে ব্যবসা করবো না, উনি যখন ক্যালকুলেট করবে যে ওনার সাথে মিশে না, তখন উনি ওই ফায়ার এলিমেন্ট মানে অগ্নিতত্ত্বকে ডাকবেন, অগ্নিতত্ত্বের বীজ জপবেন এবং অগ্নিতত্ত্বর হয়তো সিম্বল দেখবেন, নয়তো কালার দেখবেন, নয়তো অগ্নিতত্ত্বের কোনো পার্টিকুলার ম্যাটেরিয়ালস দেখবেন, দেখে ডাকবেন। তাহলে দ্রুত তার ওটা অগ্নিতত্ত্ব অ্যাক্টিভ হবে। হলে কি হবে, উনি যখন আসবেন তখন ওনাকে অগ্নিতত্ত্ব তো অ্যাক্টিভ করছে দেখেন কীভাবে কাজ করে তারা, আপনিও কীভাবে কাজ করবেন। অগ্নিতত্ত্ব তো অ্যাক্টিভ করছেই ওনাকে নির্গুণ স্বরে ফেলে দেবে। অগ্নিতত্ত্ব অ্যাক্টিভ, বুঝছেন কত বড় সায়েন্স এটা। অগ্নিতত্ত্ব অ্যাক্টিভ, উনি যখন আসবে উনি নিঃশ্বাসটা ছেড়ে দেবে, কাজ তো করবে না। আবার একে তো মানে ধরেন আপনার অ্যাটম বম ফিটিং করবে উনি, যিনি জানে সর্বদশাস্ত্র। অগ্নিতত্ত্ব অ্যাক্টিভ করছে, আসার সাথে সাথে নিঃশ্বাস ছেড়ে দিছে, কথা বলার সাথে সাথে নিঃশ্বাস ছেড়ে দিছে, এবং যে পাশে ওনার স্বর মানে চলে না, যে পাশে ওনার স্বর চলে না, যেটা নির্গুণ স্বর আর কি, যে স্বরটা চলতেছে সেই সাইডে তো তাকে কখনোই বসাবে না। সেই সাইডে বসানো মানে সেই পাশে বসানো কোনো চিন্তাই সে করবে না। যে সাইডে নাসিকাটা তার চলছে না, যে স্বরটা তার চলছে না, উনি তাকে ওই পাশেই বসাবেন। একটু সাইড হলেও নেবে যদি সামনাসামনি বসে, তাহলে কি হবে, কখনোই ওই কাজটা তার হবে না, কখনোই হবে না, কখনোই হবে না, কখনোই হবে না। একটা টেকনিক যদি আপনি ব্যবসা করেন, আর যদি করতে চায় সেই ব্যবসা, তখন কী করবে জানেন, যখন উনি আসবে তখন তাকে ইনহেল করবেন, নিঃশ্বাস নেবেন, যখন কথা শুরু করবেন তখনও নিঃশ্বাস করবেন, এবং এর আগেই উনি হয়তো যদি কাজটা পৃথিবী সম্বন্ধে কিংবা জল সম্বন্ধে হয়ে থাকে, তাহলে পৃথিবী তত্ত্বের এলিমেন্টস যে কোনো এলিমেন্টস সে রাখবে, হয়তো চিত্র, হয়তো রং, নয়তো সামনে তো একটা মনে করেন একটা গাছ একটা পাত্রের উপর আছে, সেটা সে দেখবে, দেখার সাথে সাথে পৃথিবী তত্ত্বের যে বীজ আছে সেটা সে যোগবে, তাহলে পৃথিবী তত্ত্ব অ্যাক্টিভ। সেম ওয়েতে তার যদি কাজটা জল তত্ত্বের হয়, ঠিক আছে, জল তো সামনে আসেই, তার তিনি জলতত্ত্বের বীজ, চিত্র বা জল তার থাকবে, তিনি ওইটা জপে অ্যাক্টিভ করতে পারবেন খুব তাড়াতাড়ি। আরেকটা বিষয়, পৃথিবী তত্ত্বে যদি আপনি কাজ করেন, ঠিক আছে, তো পৃথিবী তত্ত্বে কাজ করতে গেলে আপনার শুদ্ধতার কোনো প্রয়োজন নেই, আপনার শুদ্ধতার কোনো প্রয়োজন নেই। মন্ত্র জপ করতে গেলে শুদ্ধতার কোনো প্রয়োজন নেই। বাট বাকি দুইটাই যদি আপনি তপ জপ করতে চান, আপনাকে কিছুটা হলেও নিয়ম আচার মেনে আপনাকে আপনার শুদ্ধতা, দেহের শুদ্ধতা করেই আপনাকে ওই দুইটা মন্ত্র জপ করতে হবে। একমাত্র পৃথিবী তত্ত্বে আপনি বাথরুমে থেকে আসছেন বা অন্য কোনো শৌচালয় থেকে আসছেন, আপনি তপ জপ করলেও কোনো সমস্যা নাই। বাট ওই দুইটা, এবং দুইটা না, বাকি যে চারটেই আছে আকাশ তত্ত্ব সহ, যদি আকাশ তত্ত্ব আমরা অন্য কাজ করি, তাহলে আপনার মানে শুদ্ধির একটা প্রয়োজন আছে। মোটামুটি যতটুকু যেভাবে পারেন আপনি সেভাবে আপনার ক্রিয়া অনুযায়ী আপনি শুদ্ধিটা হয়ে নেবেন। দেহ শুদ্ধি করার যদি ছোটোখাটো মন্ত্র আপনি জানেন, সেটা দেহ শুদ্ধি করে নেবেন। আত্মশুদ্ধি করার জন্য তো গুরু মন্ত্র একবার জপ করলে, গুরুকে স্মরণ করলে আপনার আত্মশুদ্ধির একটা ভাব এসে যায়। তো এটা গেল আপনার প্রসেস। আরেকটা কথা, পৃথিবী তত্ত্বে ধরে আপনি কোনো জিনিস নাই, কোনো জিনিস আপনার আশেপাশে নেই, আপনি পৃথিবী তত্ত্ব অ্যাক্টিভ করতে চাইতেছেন। যেহেতু জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব দুইটাই খুব ভালো, তো পৃথিবী তত্ত্ব আপনি অ্যাক্টিভ করতে চাচ্ছেন, আপনি কাজটা করবেন, দ্রুত আপনার অ্যাক্টিভ করতে হবে। তাহলে আপনি কী করবেন, আপনি মিষ্টি খেয়ে নেবেন। একটা রেমেডি বললাম, একটা টোটকা বড় সড়ো, আপনি মিষ্টি খেয়ে নেবেন। মিষ্টি খাওয়ার ঠিক 8 থেকে 10 মিনিট পরে আপনার পৃথিবী তত্ত্ব অ্যাক্টিভ হওয়া শুরু করবে, ঠিক আছে। তো মিষ্টিটা খাই আপনি মানসিকভাবে পৃথিবী তত্ত্বের যে বীজ সেটা জপবেন, যদি উচ্চারণ করে জপতে পারেন তাহলে তো আরও ভালো, ঠিক আছে। তো আপনার চলা শুরু হবে। তো এইভাবে আপনি পৃথিবী তত্ত্ব আপনি চালিয়ে নিতে পারবেন, অ্যাজ ইট ইজ। আপনি এখন ক্যালকুলেট করে কোন তত্ত্ব কীভাবে আপনার মানে কাজ করানো লাগবে, আপনি এই গণিতটা যদি বোঝেন, আপনি অনেক কিছুই সেখান থেকে বের করতে পারবেন। এই তো গেল মানে তত্ত্বের একটা বিষয়, যে তত্ত্বকে কীভাবে ইউটিলিটি করতে হবে। এখন কথা হলো, অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব কি আমাদের কোনো উপকার আসে না? যেহেতু ওই দুইটা তত্ত্বই সবসময় কাজ করি, অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব কি আমাদের উপকার আসে না? অবশ্যই আসে। এরা যে শুধু অপকার করে সেটাও না, অবশ্যই আসে।
তো এখন অগ্নিতত্ত্বের উপকার কীভাবে? অগ্নিতত্ত্বের উপকার কীভাবে? যাদের মানে পেটের সমস্যা, হজমের সমস্যা, আপনি এক্সারসাইজ করতে যাবেন, আপনি কোনো ওজন ওঠাবেন, ওজন বহন করবেন, আপনার শক্তির প্রয়োজন, শারীরিক শক্তির প্রয়োজন, সেক্ষেত্রে তো আপনার অগ্নিতত্ত্ব লাগবেই, অগ্নিতত্ত্ব লাগবেই। সেক্ষেত্রে আপনি অগ্নিতত্ত্ব অ্যাক্টিভ করে নেবেন, এবং অগ্নিতত্ত্ব বেশি কাজ করে ডান নাসিকায়, এর প্রভাব বেশি, এর শক্তি বেশি হয় ডান নাসিকায়। অ্যাজ ইট ইজ আপনার বায়ুতত্ত্ব কি কোনো ভালো ফল বয়ে আনে না, ভালো কাজ করে না? বায়ুতত্ত্বও করে। সেটা কি? যখন আপনি কোনো ক্রিটিক্যাল বুদ্ধি যখন আপনি খাটাবেন, কোনো কথা আপনি বলবেন, যে কথার যে চালচলন বা প্রসেস, ঠিক আছে, শুধু মেধা দ্বারা যে সমস্ত কাজগুলো আপনি করবেন, ধরতে পারেন ওকালতির মতো যখন আপনি বুদ্ধি চালান দেবেন আর কি, বুদ্ধির কাজ করবেন, সেগুলো আপনার বায়ুতত্ত্বের কাজ। খুব চৌকুশভাবে সে কাজ করবে, সেগুলো আপনার বায়ুতত্ত্বের কাজ। আপনি ভালো কাজ যে করে না, সেটা কোনো কথা না। তো অ্যাজ ইট ইজ একই হিসাবে, একই প্রক্রিয়া আপনি প্রত্যেকটা তত্ত্ব, পূর্বে যেভাবে বলেছি, প্রত্যেকটা তত্ত্ব আপনি এইভাবে দ্রুত অ্যাক্টিভ করতে পারবেন, কিন্তু তত্ত্বের ভিতরে তত্ত্ব, সেটা আপনি এইভাবে বুঝতে পারবেন না, সেই জন্য আপনাকে স্বর্ণমুখী মুদ্রার সিদ্ধি অর্জন করতে হবে। এটা গেল বিষয়। এখন আসেন, এই যে তত্ত্বগুলা, এই যে বিষয়গুলা বললাম, তো এরা আসলে সঠিক উপায়ে কিভাবে কাজ করবে, তো এই তত্ত্বগুলোও তো চলে একটা এনার্জির উপরে, তাই না? একটা এনার্জির উপরে, সেটা পরম তত্ত্ব, পরম সত্তার যে এনার্জি, যেহেতু পঞ্চমহাভূতের আমাদের এই দেহ। তো এর জন্য আপনাকে, যেহেতু আপনি আধ্যাত্মিক লাইনে চর্চা করবেন, তত্ত্ব বোঝার প্রয়োজন, তত্ত্ব জানার প্রয়োজন, তত্ত্বকে আপনি খাটাবেন, এর জন্য আপনি সবসময় যে কাজটাই করবেন, এট ফার্স্ট সর্বপ্রথম আপনাকে গুরুর স্মরণ করতে হবে। গুরুর স্মরণ ছাড়া কোনো কিছুই হবে না। গুরু একজনই, ঠিক আছে, গুরু একজনই, তার সাথে অনেক খেলা লীলা জীব করে আর কি। একটা জিনিস আপনাকে আমি বোঝাই, খুব কঠিন জিনিস, এটা আমাকে কেউ বলে নাই, আমি যখন একটু যোগটোগ করি, তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস আমি খুব সুন্দরভাবে অনুভব করতে পারছি। সেটা কি? আপনি যদি এইখানেও ধরেন, একটু চাপ দিয়ে ধরেন, স্পন্দন কিন্তু হয়, সব জায়গায় স্পন্দন হয়। তো আমরা জানি অজপা গায়ত্রী, অজপা গায়ত্রী যে বিষয় সোহাম বা হংস জপ, সেটা কিন্তু আমরা জানি। এখানে দেখেন দুইয়ের খেলা, পুরুষের খেলা, প্রকৃতির খেলা, সেটাও দুইয়ের খেলা, ঠিক আছে। শিব শক্তি 2, জীব পরম 2, যা বলি না কেন 2, গুরু শিষ্য 2। দেখবেন আপনি যদি হাতের নাড়ি ধরেন, কিংবা আপনি যদি আপনার যে হৃদয়ে যে স্পন্দন হচ্ছে সেখানে যদি ধরেন, এবার আপনি যে কোনো জায়গায় ধ্যান লাগাবেন, ওখানে কিন্তু টিক 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 এরকম স্পন্দন হয়। খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন, একটু জোরে প্রেশার ক্রিয়েট করে, একটু আস্তে। এটা আমি আমার অনুভূতি দ্বারা আমি এখানে মনকে নিয়ন্ত্রণ করে এটা বোঝার চেষ্টা করছি, এবং অনেক কিছু গুরু আমাকে বুঝাইছে, ঠিক আছে। একটা জোরে, একটা আস্তে, একটা টিক জোরে হবে, একটা টিক আস্তে হবে। কমেন্টস করে জানাবেন, কেউ প্র্যাকটিস করে কমেন্টস করে জানাবেন। এখানেও বিষয়, একটা সাধনার বিষয়, একটা গুপ্ত রহস্য আছে, গুপ্ত বিষয় আছে। এখানেও সেই জীব পরমের খেলা, এখানেও জীব পরমের খেলা। আরেকটা লালনের গান শুনছিলাম, ঘরের কে বা ঘুমায় কে বা জাগে, ঘরের কে বা ঘুমায় কে বা জাগে, কে তোমায়, এইরকম একটা গান। ঘটনা হইলো যে, এই গানটার মূল সারমর্ম হইল যে, ঘরে কে ঘুমায় কে জাগে, কে আমাকে খাবার দেয়, ঠিক আছে। তো এইখানে যে এই যে একটা গান, আমি এই গানটা কেন যাচ্ছি, তাহলে আমার এই দেহটাকে বোঝার জন্য সহজ হবে, আমার এই সাধনা প্রণালী বোঝার জন্য সহজ হবে। তো ঘরের কে বা ঘুমায় কে বা জাগে, কে তোমায় দেখায় স্বপন, কে বা দেখায় স্বপন। তো এই বেলা তোর ঘরের খবর জেনে নেবে মন, ঠিক আছে। এখন দেখেন ঘরে ঘুমায় কে,
কে জেগে থাকে? আমি বলে দিচ্ছি খোলাখুলি, জীব ঘুমায়, পরম জেগে থাকে। কে খাবার দেয়? জীবকে তো খাবার দেয় পরম, জীবকে তো খাবার দেয় পরম, আমাকে তো পরম খাবার দিচ্ছে, খেয়াল করেন। আর আমরা মনে করি আমি আমি আমি। দায়িত্বটা কার বেশি? আপনি আপনি ঘুমিয়ে থাকেন, সে সজাগ থাকে, আপনাকে পাহারা দেয়, আপনাকে রিচার্জ করে, আপনাকে চলার জন্য সে রিচার্জ করে। ঠিক আছে, আপনি যখন ঘুমিয়ে থাকেন, উনিও যদি ঘুমিয়ে যায় তখন কি হবে? কি হবে? তখন তো অবস্থা দেখেছি। আবার দেখেন, উনি স্বপ্ন দেখায়, এবার উনিই কষ্ট করে জীবকে খাওয়ায়, আর শুধু আমি 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 বলি, আমি করছি, আমি হ্যান করছি, ত্যান করছি। আরে উনি যদি খাওয়ান না দেয় তো আমি সত্তা থাকবে কোথায়? এখন আমি আর তুমি বিশেষ খেলা আছে। সেম অ্যাজ ইট ইজ, উনি যখন আমার এই বায়ু দ্বারা এই দেহে প্রবেশ করে, প্রাণ শক্তি নামক যে শক্তি আছে তার দ্বারা, এখন খেয়াল করেন, এই একটা প্রাণ বায়ু যখন ঢোকে সেটা 5 ভাবে রূপান্তরিত হয়, 5 ভাবে রূপান্তরিত হয়। তো সেটা তো পঞ্চবায়ুর কথা আমি বলেছি পূর্বে, পঞ্চবায়ু পঞ্চকোষ নিয়ে ভিডিও দিয়েছি। তো 5 ভাবে রূপান্তরিত হয়, কিন্তু আপনার এই প্রাণ শক্তি সম্পূর্ণরূপে ভালোভাবে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রাণকে নাভি পর্যন্ত না নিচ্ছেন। মানে একটার সাথে আরেকটা যখন আপনি কানেকশন না করাবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রাণশক্তি ভালোভাবে কাজ করবে না। আর প্রাণশক্তি যদি ভালোভাবে কাজ না করে, আপনি যদি প্রাণশক্তিকে ভালোভাবে কাজ না করাতে পারেন, তাহলে দম সাধনার গুহ্য থেকে গুহ্যতর বিষয়গুলো আপনি অনুভূতিতে আনতেও পারবেন না, বুঝতেও পারবেন না, এবং দমের যে খেলা, সেই খেলায় আপনি যেতে পারবেন না। নাভি পর্যন্ত আনার পরবর্তীতে শূন্যের খেলা। কারো কারো দম নাসিকের ভিতরেই ঘোরে, সেটা আরেক জিনিস। নাসিকার ভিতরে করে সেইটা কিভাবে করে সেটা বলি। এর মিনিং এই না যে উনি মনে হয় নিঃশ্বাস নেয় না, উনি নিঃশ্বাস নেয় জুড়ে কিন্তু ছাড়ে না। গোপন কথা। যেমন এখন নিচে যতক্ষণ পারছে ধরে রাখছে, ছাড়বে মনে হবে, বেরই হবে না। বিশাল খেলা দমের, বিশাল খেলা, এগুলো কেউ কখনো বলবে না, গ্যারান্টি। বিশাল খেলা যদি আপনি এরকম করতে পারেন, কথা বলবেন আস্তে 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 আস্তে, নিঃশ্বাস ছাড়বেন আস্তে 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 আস্তে, তাহলে আপনার শরীরের যে ক্রিয়াকলাপ পার্থিব থেকে আধ্যাত্মিক পর্যন্ত, সেগুলো অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, এই হয়েছে খেলা। অনেকে আমরা শুনি না, অনেকে আমরা সাধকদের শুনি যে সে নিঃশ্বাস ছাড়ে কি ছাড়ে না, নিঃশ্বাস নেয় কি নেয় সেটা বোঝা না। আসলে নিঃশ্বাস নেওয়ার সময় পুরোপুরি নেয়, নেওয়ার সময় একটু ঘাটতি নেয়, ছাড়ার সময় সে একদম আস্তে ছাড়ে। এইটা হচ্ছে তার প্রসেস। তাই দম সাধনা, দমের ক্রিয়াকলাপ ভালোভাবে বুঝতে হলে আপনাকে 100% রূপে দমকে খেয়াল রাখতে হবে। দমের নিরিখে আপনি যেতে হবে, দমকে নাভি পর্যন্ত নিতে হবে। নাভি পর্যন্ত নিলে আপনার পঞ্চপ্রাণ ঠিকভাবে কাজ করবে। পঞ্চপ্রাণ ঠিকভাবে কাজ করলে আপনার কুলকুণ্ডলিনী শক্তি আপনার ভালোভাবে কাজ করবে। কুলকুণ্ডলিনী শক্তি যদি আপনার ভালোভাবে কাজ করে, তাহলে কুলকুণ্ডলিনী শক্তি আপনি যখন এটাকে প্রেশার কিট করবেন, সেটা ঊর্ধ্বরতি হবে। ঊর্ধ্বরতি যখন হতে থাকবে, তখন জীব আর পরমে মিলন হতে থাকবে। বিষয়গুলো আপনার বুঝতে হবে, কনসেপ্ট, বিষয়গুলো আপনার পরিপূর্ণ বুঝতে হবে। এখন প্রাণবায়ু যায় আমাদের নারী দ্বারা, ঠিক আছে, কিন্তু এর যে শক্তি উৎপন্ন হইতেছে, শক্তি আবার আরেকভাবে চলাচল করে, আরেকভাবে যায়, সেটা আরেক বিষয়, আরেক ভিডিওতে বলবো। এই ভিডিও এমনিতেই 20 মিনিটের বেশি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।